ওকে স্টুডেন্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ভালোই আছো। তো আমি মোহাম্মদ সিয়াম নূর চৌধুরী তোমাদের সামনে আজকে তোমাদের যে এনডিসি ক্র্যাশ কোর্স আছে সেটার পরবর্তী ক্লাস পরিমিতি, সাধারণ গণিতে পরিমিতি ক্লাস নিয়ে উপস্থিত হইলাম। তো পরিমিতি চ্যাপ্টারের শুরু থেকে আমরা টাইপ ওয়াইজ বিভিন্ন ধরনের ম্যাথ করব এবং হচ্ছে কোনো টাইপের কোনো জটিল অংশ থাকলে সেগুলো সলভ করে দিব এবং আমরা ম্যাথের শর্টকাট বা কম সময় করা কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এখন নটরডেম কলেজের এক্স স্টুডেন্ট। আমি এখন পড়তেছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। নটরডেম কলেজে 2016 ব্যাচের একজন আমি ছাত্র। 2016 সাল মানে 18 ব্যাচের কি, এইচএসসি 18 ব্যাচ, আর 16 সালে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। তাই এখন কত সাল? এখন হচ্ছে 20 সালে ভর্তি পরীক্ষা, না তাহলে ঠিক 4 বছর আগে আমি ভর্তি পরীক্ষাটা দিয়েছিলাম। আচ্ছা, তো সেখানকার কিছু অভিজ্ঞতা আজকে আমি আমার ক্লাসে শেয়ার করব। তার আগে একটু পরীক্ষাটা লিখে নিই। SIAM, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিই দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বুঝে, সিই। আচ্ছা, এনডিসি আমার রোল ছিল এরকম 1802031, এখানে একটা এক্সট্রা 1। আমাদের রোলটা অনেক চমৎকার। হ্যাঁ, প্রথম নাম্বার দিয়ে সায়েন্স না কমার্স এটা বোঝা যায় 1 দিয়ে, পরের 18 দিয়ে হচ্ছে ব্যাচ বোঝা যায়, পরে 02 দিয়ে গ্রুপ নাম্বার বোঝা যায়। আমি গ্রুপ 2 তে ছিলাম, আর 031 ছিল আমাদের ক্লাসের রোল নাম্বার। আচ্ছা, তো যাই হোক, এনডিসি রোল এটা। হ্যাঁ, এল দিয়ে ডাবল এল না আরো ডাবল এল, বানান ভুলে গেছি, রোল বানান। আচ্ছা, তো আমরা এখন পরিমিতি চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টার 16.1, তোমরা সবাই এগুলো এসএসসি লেভেলে খুব ভালো করে পড়ছো। অনেকে এসএসসি তে এইসব জিনিস অ্যান্সার করে অনেক ভালো ভালো মার্কস আনছো, সবই জানি ভাই, কোনো সমস্যা নেই। এগুলো আরো ভালো তোমাদের জন্য এই পরীক্ষায় হেল্প করবে। তো যারা যারা ভুলে গেছো তারা আসলে এই কোর্সটা করে আরো বেশি হেল্প পাবে, যে ভাইয়া আসলে তো আমরা অনেক কিছু নতুন করে মনে পড়াই দিলেন আপনার মাধ্যমে। তো সেটাতে আমার আসলে বেশি হেল্প হবে। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবা, যারা যারা ক্লাসটা করতেছো হেলাফেলা করে দেখবা না। আর যদি মনে হয় যে একটু কুইক দেখবো, তাহলে ভিডিওটা টেনে টেনে একটু সামনে আগে দেখতে পারো। তবে আমি চেষ্টা করবো যে আমার প্রতি কথাই হঠাৎ হঠাৎ করে বিভিন্ন ধরনের সূত্র বা টেকনিক বা মনে রাখার কৌশল তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এই সব চ্যাপ্টারে এই মুছে ফেলছি কেন, একটা কোশ্চেন লিখছিলাম, দেখছো? ওই কোশ্চেনটা আমি মুছে ফেলছি হাত দিয়ে। দেওয়ালের সাথে, আচ্ছা একটু সম্পূর্ণ করে নিই। দেওয়ালের সাথে খারাপ হবে। আচ্ছা, এনিওয়ে, তো 16.1 2 নাম্বার কোশ্চেন এটা দেখো তো। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ ভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নামবে? সবাই অঙ্কটা জানো এবং দেখার সাথে সাথে হয়তো ছবিটা মনে পড়তেছে। ছবিটা দেখতে এরকম ছিল, যেখানে এটা মনে করে দেওয়াল, তো দেওয়ালের সাথে একটা মই কি আছে, খারাপ ভাবে আছে। মইটা দেওয়ালের মধ্যে একদম সোজা ভাবে দাঁড় করা আছে, চিন্তা করা যায়। এখন মইটির গোড়াটা, মইয়ের গোড়া যদি আমি এখানে এ আর এটাকে যদি বি বিন্দু বলি, শুরুতে মইটা এ বি তে ছিল। এই এ বির দৈর্ঘ্য কত? এ বির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। কেন? কারণ বলছে যে মইটার নিজের দৈর্ঘ্য 20 মিটার। এরপর মইয়ের গোড়াটা যদি একটু আমি ডানে সরাই, মনে করো ডানে, এটা হচ্ছে ভূমি, এখানে আমি এখানে সি বিন্দুতে মইটাকে সরাইলাম। তো মইটাকে যদি সি বিন্দু সরাই, তাহলে উপর থেকেও কিছুটা নিচে নামবে, তাই না? তাইলে প্রান্ত, অপর প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে আমি দেখুন এখানে ডি বিন্দু দিই, এই ডি বিন্দুটা হচ্ছে 4 মিটার। তাহলে বিডি হচ্ছে কত বলতো? বিডি হচ্ছে 4 মিটার। হওয়া যাবে? 4 মিটার হবে। এবং এখান থেকে কি করব, একটা আমি কি করব, মইটা বাঁকা অবস্থায় থাকলে যেমন ছবি হবে সেটা আঁকবো। মইটা এরকম হবে না? আচ্ছা, সরল রেখা হইলো না? আচ্ছা, না হইলে নাই, তোমরা একটু সুন্দর করে এঁকে নিবা, যেহেতু স্কেল নেই আমার, একটু বাঁকা হবে। তো দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, যেহেতু মইটা শুরুতে খারাপ হয়েছিল, এখানে একটা সমকোণ তৈরি হয়ে গেছে। এর বেশি আশা করি এখানে বেসিক তোমাদের বোঝানোর আমার আর কিছু নাই, তোমরা জিনিসটা বুঝোই। তো মেইন ব্যাপার এখানে মনে রাখতে হবে, আমাদের নর্মাল কোশ্চেন মানে কলেজ প্রশ্ন যখন তোমরা অ্যান্সার করতে যাবো, কোশ্চেন গুলো এরকম থাকবে যে মানে হচ্ছে গুগল ফর্মে, এখন তো অনলাইনে পরীক্ষা নিবে তাই বলা যায় না, গুগল ফর্ম দিয়ে তোমাদেরকে সেখানে হয়তো একটা কোশ্চেন দিয়ে সেখানে অ্যান্সার দিতে পারে। একটা কোশ্চেন দিল, তারপর এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন দাগাইতে বলতে পারে, অথবা শুধু উত্তর লিখতে বলতে পারে। এখানে তোমরা হচ্ছে সামনে কোনো সাদা খাতায় হয়তো রাফ করতে পারবা, বা হয়তো রাফও করতে পারবা না, যে এইখানেই কোনো কিছু রাফ টাফ করে তোমাকে অ্যান্সার করতে হবে না। এমন কি করা যায়? এমন তো করার কথা না, হয়তো রাফ করতে দিবে আর কি। তো যাই হোক, মানে মেইন কথা থাকবে যে ছোট জায়গা দিবে, সেখানে অ্যান্সারটা তোমাকে বসাইতে হবে। মানে গুগল যে ফর্মে যতটুকু জায়গা থাকে সেখানে অ্যান্সার করতে হতে পারে। তো যেটাই হোক, আমাদের এখন মেইন কাজ হচ্ছে কম সময় আর কম জায়গা ব্যবহার করে। হয়তো তোমার সামনে একটা পেজ আছে, ওই পেজটা স্যার দেখাইতে বলবে, সেই পেজের মধ্যে তুমি রাফ করতে পারো, 7-8 পেজের মধ্যে। এক পেজের মধ্যে আসলে তুমি আর কতগুলোই বা রাফ করতে পারবা? অনেকগুলো ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকতে পারে, ফিজিক্সও ম্যাথমেটিক্যাল ছোট ছোট কোশ্চেন থাকতে পারে। তো আমাদের চেষ্টা করতে হবে কম লিখে, হ্যাঁ এটি আসলে স্মার্ট একটা ওই, যে কম লিখে, যে বেশি বেশি লিখলে, ইকুয়েশন না লিখে কম সময়ে এবং কিছু লাইন বাঁচায় যদি কোনো একটা প্রবলেম সলভ করা যায়, তাহলে আমাদের কি হবে, সময়টাও বাঁচবে এবং সহজে অ্যান্সার করা যাবে। ঠিক আছে, দেখো তো এইরকম জায়গায় আমি যেটা করবো, সাথে সাথে একটা কি করবো, মেইন যে কোশ্চেনটা সেটা লিখে ফেলবো। এখানে এসি এর ভ্যালু আমি জানি না, এটাকে যদি এক্স ধরি, আবার দেখো ওই মইটাই এখানে করা হয়েছে, তাহলে এটাও 20,
এবি ইকুয়াল টু সিডি, এটা হচ্ছে 20, এটা তো আসলে মইয়ের দৈর্ঘ্য। ঠিক আছে, একদম ব্যাখ্যা করে আমি লিখতেছি না, কারণ ওরকম সলভ করানোর তোমাদের দরকারও নেই। তাহলে এই ত্রিভুজে দেখো, আমি যদি এখানে ত্রিকোণমিতি সমীকরণ লিখি, এসিডি সমকোণী ত্রিভুজে, এই কথাটা সামনে থেকে লিখবো না, সমকোণী ত্রিভুজে দেখো সিডি স্কয়ার ইকুয়াল টু হবে এডি স্কয়ার। এডি হচ্ছে বিডি হচ্ছে 4 না, তাহলে এডি কত? এডি হচ্ছে 20 মাইনাস 4 মানে হচ্ছে 16, এডি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ারটা হচ্ছে সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, বা হচ্ছে সিডি কত? সিডির ভ্যালু হচ্ছে 20, কারণ এটাও 20 আর পুরাটা আসলে 20ই ছিল, মইয়ের নিজের দৈর্ঘ্য তো 20ই ছিল। তাহলে 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার করলে যত হয় 12। তাইলে সুতরাং একবারে যদি আমি লিখি এ থেকে সি মানে এইটুক, সরি, এ থেকে সি হচ্ছে 12 মিটার। তার মানে আমি যদি মইটাকে তার গোড়া থেকে একটু 12 মিটার ডানে নিয়ে যাই, তাহলে উপর থেকে সে 4 মিটার নিচে নামবে। অনেকে মাধ্যমিক করে চিন্তা করে এদিক 12 মিটার নিলে উপর থেকে তো 12 মিটার কমবে, তা না, এটা ত্রিভুজ আকারে চিন্তা করতে হবে। পিথাগোরাসের রুল মেনে আসলে জিনিসটা উপর থেকে নিচে নামবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তার আগে একটু সূত্রগুলোকে আলোচনা করে আসি। এই চ্যাপ্টার হচ্ছে সূত্র বেস চ্যাপ্টার, তো সূত্রগুলো একটু আমাদের ইয়াদ করা দরকার, তাই না? আমরা অনেকে ভুলে গেছি। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা সবকিছু লিখবো না, বইয়ে দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ হলে বড় এ কে আমি ক্ষেত্রফল বলবো এরিয়া। তাহলে এরিয়া হচ্ছে √3/4 এ স্কয়ার, মনে আছে তো এটা নাকি? আচ্ছা, যদি সমবাহু মানে সব বাহুগুলো সমান, আর যদি সমদ্বিবাহুর কথা বলি, দুই বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? যদি ভূমি যদি এ হয়, ভূমি এবার বি কে বি ধরি, আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা এক বাহু বা সমান বাহু, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি কি ভুল লিখলাম? না, ঠিক আছে। হ্যাঁ, b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপর হচ্ছে আর কি আছে, যদি একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a b আর c দেওয়া থাকে, তাহলে সেখানে অর্ধ পরিসীমা কত? a প্লাস b প্লাস c/2। মনে আছে কি এগুলা? না মনে থাকলে আমি এখন মনে করাচ্ছি, ভালো করে খেয়াল করো। সবগুলো বাহু যোগ করে পরিসীমা হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। আমি ক্ষেত্রফল সেই ত্রিভুজের বের করতে পারি s ইনটু √ওভার দিয়ে s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে আমি হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। আবার মনে করো ত্রিভুজের নরমাল ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমি যদি b ইনটু h লিখি, হাফ ইনটু b ইনটু h, কেমন দেখতে? যেখানে এটা মনে করে হচ্ছে ভূমি, a থেকে b হচ্ছে b, ছোট b, আর এখান থেকে একটা হাইট যদি লম্ব অঙ্কন করা হয়, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা হচ্ছে মাখন সূত্র, মানে কি একেবারে সহজ সূত্র। এরকম ভূমি ইনটু উচ্চতা দিয়ে তো তোমরা ক্লাস 6-7 এ ম্যাথ করছো, ক্লাস 3-4 এ ম্যাথ করছো, এত ইজি তো দিবে না তোমাদের দিকে। কেমন আরো কিছু সূত্র আছে সেগুলো মনে করি। যদি মনে করো এইবার বি আছে, মনে করো এটা হচ্ছে এ বি সি, তো তাহলে সি যে শীর্ষ তার বিপরীত বাহুকে বলা হচ্ছে ছোট সি, বি কোণের বিপরীত বাহুকে বলে ছোট বি, এ কোণের বিপরীত বাহুকে দিলাম ছোট এ। সাপোজ এইভাবে নরমালি নামকরণ করা হয়, এটা হচ্ছে কোণ এ। আচ্ছা, তাইলে এক্ষেত্রে ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে, ত্রিভুজ এবিসি, সেটা হবে হাফ ইনটু বি ইনটু সি, বিসি ইনটু সাইন এ। এটা মনে আছে তো? সাইন কোণ নিব, এটা এর সূত্রগুলো সুন্দর সুন্দর প্রমাণও আছে। নরমালি প্রমাণ তোমাদের আসবে না, বই থেকে হুবহু অঙ্ক, বিশেষ করে বোর্ডে আসা অঙ্কগুলো তুলে দেওয়া হয় নটরডেম বা হলি ক্রসের ভর্তি পরীক্ষায়। তারপরে বেসিকটা জেনে রাখো, এই কোণটা মানে হচ্ছে সাইন কোণে, সাইন এ মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, সেখান থেকে আসলে এইচ আর বিটা চলে আসে। এইচ থেকে কিছু ছোটখাটো কারুকার্য করা যায়, সেটা করে আসলে এই সি কে আনা যায়, এই বাহুর দৈর্ঘ্য। তাহলে হাফ ইনটু বিসি ইনটু সাইন এ। ঠিক আছে, এই জিনিসকে অন্যভাবেও লেখা যায়, জানোই তোমরা সবাই। যদি এই কোণটা ক্যান্সেল, তাহলে সেই কোণের যে দুটি সন্নিহিত বাহু আছে তাদের গুণফল লিখতে হবে, যে হাফ ইনটু এসি সাইন বি। একে অন্যভাবে লেখা যায় হাফ ইনটু কত? এ বি সাইন সি। তাহলে যেই দুইটা বাহু আসবে অন্য কোণটাকে নিতে হবে। আচ্ছা, ভালো কথা, এটা একটা সূত্র ছিল। আর কি সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার? সাইন এ সাইন বি ছাড়া আর কি সূত্র আছে? আচ্ছা, আর যদি সূত্র আমাদের সামনে সামনে একটু পর মনে আসবে, তখন না সেগুলো ইউজ করব। এরপর আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এটসেট্রা এটসেট্রা আরো শিখবো। দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে শুরুতে এই সময়কে ধরবো, যে মনে মনেই ধরবো যদি লেখার জায়গা না থাকে।
অবজেক্টিভের মতো থাকে, তাহলে ধরবো হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4a²। কথাগুলো লিখতেছি না, মুখে বলতেছি, শুনে নাও। যদি বলো যে ভাই এগুলো কি লিখছেন আমি তো বুঝতে পারতেছি না, শুধু সংক্ষেপিত লিখছেন, তাহলে ভিডিও পিছিয়ে আসে একটু দেখে যাও। এটাই আসলে আমাদের রেকর্ডেড ক্লাসের মূল উদ্দেশ্য, তাই না? তুমি একটু পিছিয়ে এসে দেখে আসতে পারবা, সব ক্লাসের জন্য এই কথাটা প্রযোজ্য। আচ্ছা, এবং সাথে যেসব সূত্র আলোচনা করলাম হয় তুলে নিতে পারো, অথবা তোমার বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার আগে তো সূত্রগুলো দেওয়া থাকে, সেই জায়গায় যে একটু দাগায় আসো, বা আগে হয়তো দাগায় রাখছো এসএসসি লাইফে, সেগুলো যে একটু রিভাইজ করে আসো। প্রতিটা ম্যাথ ক্লাস করার আগে একটু সূত্রগুলোতে চোখ বুলে আসবা, তোমার জন্য ভালো হয়। বা ভিডিও পজ করেও যে সূত্র নতুন দেখতেছো সেই সূত্রটা একটু প্রমাণটা দেখে আসো, যে ভাইয়া কি নতুন সূত্র বানায় লিখলো নাকি এটা বইতেই আছে। আচ্ছা দেখো, √3/4a², এইটা ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে আপাতত ক্ষেত্রফল। এখন একটু পর বলছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। মানে আমি যদি এখন নতুন ক্ষেত্রফল বানাই, সেই নতুন ক্ষেত্রফল হচ্ছে নিউ ক্ষেত্রফল, নিউ এ, আর এটা হচ্ছে আগের এ। এই ইকুয়ালটা এত ছিল, এখন নতুন ক্ষেত্রফল হচ্ছে √3/4a+2 তাহলে এই ক্ষেত্রফল আগের চেয়ে কত? এত বেশি। মানে √3/4a+2 মানে আগের ক্ষেত্রফলটাকে যদি বিয়োগ দেই, এইটা মানে হচ্ছে 4। তোমাকে এই টাইপের অ্যাডমিশন এক্সাম গুলোকে ক্র্যাক করতে হলে ডিরেক্ট এরকম সমীকরণ বানায় ফেলতে হবে, খুবই তাড়াতাড়ি বানায়, তাড়াতাড়ি এদেরকে সলভ করে ফেলতে হবে। এই টাইপের মেন্টালিটি বা হাতের ক্যালকুলেশনের স্পিড রাখাটা খুবই জরুরি, যেহেতু মাত্র হচ্ছে 30 মিনিট এক্সাম হবে, ঠিক আছে? 30 মিনিটের এক্সামে আমি আমার সময় এক্সাম দিতে যাই, দেখি কি রে প্রশ্ন তো সব সহজ। এতদিন এত এত কথা শুনলাম, নটরডেম কলেজ অনেক কঠিন প্রশ্ন করে, তুমি সময় পাবা না, তুমি অনেক স্ট্রাগল করবে, এগুলো তো কিছুই না। তাহলে আমি খুব ভালো স্টুডেন্ট হয়ে গেলাম রাতারাতি? পরে কোশ্চেন ভালো করে তাকে দেখি না, আসলে তো অনেকই সহজ। আমার ক্লাসের সবচেয়ে লাস্ট রোলে যে ছেলেটা ছিল স্কুল লাইফে, সেও তো এটা পারবে। পরীক্ষা শেষ করে বুঝলাম যে না, সবাই পারবে না, কারণ সময় অনেক কম। সহজ প্রশ্ন, ফিজিক্স থেকে 5টা, কেমিস্ট্রি থেকে 5টা, ম্যাথ দিছে 4টা বড় বড় ম্যাথ, কেমিস্ট্রি 5টা ছোট ছোট কোশ্চেন, ইংলিশ 5টা রাইট ফর্ম অফ ভার্ব, বাংলা 3-4টা ছোট কোশ্চেন, সব মিলাই যে একটা 50 বা 40 মার্কের যে এক্সামটা আমাদের সময় হয়েছিল, সেটা 30 মিনিটে কভার করা কখনই পসিবল না। 40 বা 45 মিনিট দিলে সবাই পারতো, 30 মিনিটটা অনেকেই পারবে না। ওই জন্য কুইক প্র্যাকটিস করতে হবে, সে কারণে আসলে এই কোর্সটা তোমাদের সামনে আমরা উপস্থিত করলাম। একটু একটু মনোযোগ দিয়ে রিভাইজ করো, সাথে সাথে নিজের একটু প্র্যাকটিস করে কুইকনেসটা একটু নিজেদের মধ্যে আনো। এসএসসির মতো লং টাইম, অনেক টাইম দিয়ে এক্সাম কিন্তু এখানে না যে সবাই 100 উঠে। ঠিক আছে, ভালো করে খেয়াল করি। এটা যদি 4 হয়, এখান থেকে a এর মান কেমনে বের করা যায় দেখো তো। এখানে বর্গের সূত্র ভাঙো, a² + 4a + 4 -√3/4a² = 4। √3/4 যদি আমি কমন নিয়ে নিব, কমন নিয়ে নিয়ে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে √3/4 কমন নিলে a² + 4a + 4 -a² = 4। এটাকে ওই দিক পাঠিয়ে দাও, তাইলে হবে a² কাটা যায়। আচ্ছা কাটা যায়, ভালো কথা। তাহলে থাকে 4a + 4 হয় 4 4 16/√3। আচ্ছা তাহলে হচ্ছে 4 নিয়ে কমন ওই পাশে পাঠিয়ে দিলে a + 1 হবে কত? 4/√3। তাহলে a এর ভ্যালু হবে 4/√3 - 1। আচ্ছা বিয়োগ করলে হবে 6√3। বর্গ ক্ষেত্রফলটা 6√3 বেড়ে যায়, আমি ভুল তুলছি, সংখ্যাটা হবে 6√3। আচ্ছা 6√3, 6√3, 6√3, √3 কাটা যায়, 4 6 24 থাকে এখানে, 4 6 24, 24 আর 4 কমন নিয়ে কাটে দিলে হচ্ছে 6। 4 কমন নিলে a + 1 এই পাশে হবে 6, 6 এর ভ্যালু হবে তাহলে 5। দেখো নরমাল ক্যালকুলেশন, কিসের উপর কি করছে এগুলো তোমরা নিজেই বুঝবে, একটা ক্লাস 8 এর ছিল বুঝবে কোন লাইনের উপর কি করা হয়েছে। পরে a এর ভ্যালুটা শুধু একা রাখলাম, এর ভ্যালু 5। তাহলে সুতরাং একটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এককগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? অ্যাডমিশন এক্সামে একক নিয়ে খুবই কাহিনী করা হয়। মনে করো এখানে সেন্টিমিটার দিয়েছে, তোমার একক চাইছে মিটারে, তাই এককটা এসআই ইউনিটে তোমাকে প্রকাশ করতে হবে। বা তুমি যদি চাইতে এখানে সেন্টিমিটারও লাগতে পারতো, তাই না? কিন্তু এখানে সেন্টিমিটার, ওখানে মিটার, কোন জায়গায় ওখানে বর্গ মিটার জায়গায় দিচ্ছে বর্গ ডেসিমিটার বা অন্য কিছু একক, বা বর্গ মিলিমিটার। তো এই জিনিসগুলো চেঞ্জ করলে তোমাকে নিজ দায়িত্বে এককগুলোকে ঠিক করতে হবে। যে যদি একটা মিটার একক করতে চাও তাহলে সবকিছুকে মিটার আনো, সেন্টিমিটার একক করতে চাইলে সবকিছুকে সেন্টিমিটার আনো, ঠিক আছে? আচ্ছা পরবর্তী ম্যাথ দেখো, 4 নাম্বার ম্যাথ। কোশ্চেনটা ছিল যে একটা ত্রিভুজের, প্রশ্নটা রিডিং করি, প্রশ্ন এরকম তোমাদের বই আছে। একটি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, বাংলায় সেমি দিয়ে মেবি লেখা, আরেকটি বাহুর দৈর্ঘ্য 27 সেন্টিমিটার, পরিসীমা 84 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? আচ্ছা পরিসীমা যদি 84 হয়, পরিসীমা মানে কি a + b + c = 84, তাই না? তাহলে এখন c মানে কি 84 - a - b। আগে অন্য বাহুর দৈর্ঘ্যটা বের করে নি, তাহলে 84 - 25 - 27, 25 27 52, 84 থেকে 52 হলো 32।
তাহলে হচ্ছে 32 সেন্টিমিটার। এখন তিনটা বাহুর দৈর্ঘ্যই সামহাউ দেওয়া আছে, তাহলে পরিসীমা কেমনে বের করব? তোমার মাথায় তাড়াতাড়ি ক্লিক করতে হবে কোন সূত্র ইউজ করব, সেটা হচ্ছে এই যে এই সূত্র। আচ্ছা, অর্ধ পরিসীমা কত? এস কত? এস হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2, মানে 82/2 মানে হচ্ছে 84/2 মানে 42 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল a হবে রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, মানে হচ্ছে 42 ইনটু 42 মাইনাস হচ্ছে a কত 25 ইনটু s ইনটু s মাইনাস b, তো s মাইনাস b কত 27। আচ্ছা, 42 মাইনাস 27 ইনটু 42 মাইনাস কত 32 মাইনাস 32 কত হয় রে? এটা বের করো, ক্যালকুলেটর দিয়ে বের করো সবাই। 42 ইনটু 17 ইনটু হচ্ছে 15 ইনটু হচ্ছে 10, এর উপর রুট করবা, রুট করলে যত আসে তত হচ্ছে উত্তর। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করতে দিবে, নরমাল নিয়ম হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া। এখন নটর ডেম হলি ক্রস কলেজের অ্যাডমিশন প্রোগ্রামটা আসলে একটা মানে ব্যতিক্রমী, কোন বছর যে কি করে এটা বলা যায় না, তবে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়ার গত 4-5 বছর ধরেই তারা আসলে দিচ্ছে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো 6 নাম্বার, যে একটা বাহুর দৈর্ঘ্য a এত b এত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ কত? কোণ হইলে আমাদের একটাই সূত্র, যে ডেল ইকুয়াল টু হাফ এ বি সাইন অফ থিটা। সাইন থিটার জায়গায় কোনটা ব্যবহার করব দেখো তো, এই এ কোণ ব্যবহার করব, বি কোণ না সি কোণ, কোনো চিন্তার দরকার নেই, কারণ কোশ্চেনে বলেছে অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই এ আর বি যে অন্তর্ভুক্ত কোণ সেটাই তাহলে এখানে বসানো হয়েছে। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে হবে কুইকলি। তাহলে হাফ ইনটু 26 ইনটু 28 যদি বসাই, ডেল এর ভ্যালু দেওয়া আছে 182, তাহলে থাকে হচ্ছে সাইন থিটা। এই সমীকরণ সলভ করলেই তুমি থিটার ভ্যালুটা পাই যাবে। থিটা কত আসে 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক আছে, সবগুলো একপাশে আনবা, সাইন ইনভার্স করবা, তাইলে পেয়ে যাবে। ওকে স্টুডেন্টস, একটু ব্রেক নেওয়ার পর আমি আবার ক্লাস স্টার্ট করলাম। আমি এখন যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে 16.2 চ্যাপ্টারের 2 নাম্বার ম্যাথ। আমরা এখন 16.1 থেকে 2 আসছি। তো অনেকে বলতে পারে ভাই 16.1 এর নিচের দিকে একটা বড় ম্যাথ আছে, একটা বা দুটা ম্যাথ আছে, সেই বড় ম্যাথগুলো করাবেন না। এখন এটা এনডিসি অ্যাডমিশন কোর্স, ক্র্যাশ কোর্সে, এই ক্র্যাশ কোর্সে আমরা ওই বড় ম্যাথগুলো করব না, যেহেতু অবজেক্টিভের প্রশ্ন ছোট ছোট আসবে। তবে তারপরেও তোমরা তোমাদের সলিউশন দেখে হোক বা নোট খাতা দেখে হোক ওই এক্সট্রা অঙ্কগুলো একটু দেখে রাখিও, যদি সময় পাও আর কি এই কয়েকদিনের মধ্যে, কারণ এই কয়েকদিনের মধ্যে তোমাকে অনেক কিছু সিলেবাস রিভাইজ করতে হবে। তো ওই জন্য যেগুলো জিনিস মেইনলি দরকার সেগুলো আমরা করাচ্ছি, এবং তোমাদেরও সেই জিনিসগুলোতে বেশি ফোকাস করতে বলতেছি। যদি সময় পারো তাহলে তোমরা সেই বড় অঙ্কগুলো একটু একবার চোখ বোলাতে পারো, যেহেতু ওখান থেকে ছোটখাটো বিভিন্ন অবজেক্টিভ টাইপের প্রশ্ন কেটে যদি উঠাই দেয়, সেটার জন্য আমরা যদি যেন রেডি থাকি, সেই রেডি থাকার জন্য তোমরা সেখানে একটু চোখ বুলে নিতে পারো এক ঝলক। আচ্ছা, চলে আসো 16.2 এর একটা অঙ্ক। এখানে প্রশ্নটা বলছিল একটি জমির দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে, তার মানে জমিটা আয়তাকার একটা জমি বুঝে যাচ্ছে, জমিটা কোনো বৃত্তাকার জমি নয়। আচ্ছা, এই আয়তাকার জমিতে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, এই পর্যন্ত এটা হলো 60 মিটার, আর হচ্ছে প্রস্থ বলছে হচ্ছে 40 মিটার, এটাকে মনে করো 40 মিটার। একটু বার বলছে এর মধ্যে একটা পুকুর আছে, এই পুকুরের প্রতিদিকে তার যে বিস্তার হচ্ছে, বিস্তারের কথা হচ্ছে 4 মিটার, চারদিকেই পুকুরের বিস্তার হচ্ছে 4 মিটার। ব্যাপারটা এমন, সেটা হচ্ছে একটা আয়তাকার পুকুর, এটা কিভাবে বুঝবো? যেহেতু পুকুরের চারপাশের বিস্তারের কথা বলছে 4 মিটার, চারপাশ বরাবর তার বিস্তারটা একটু চওড়া থাকবে, তাহলে এই পাশে একটু চওড়া থাকবে পুকুর পাড়, এই পাশে পুকুর পাড়, এখানেও পুকুর পাড়, এখানেও পুকুর পাড়, তার মানে পুকুরটা আসলে একটা আয়তাকার পুকুর। আর কোশ্চেনে বলছে পুকুরের যে পাড় আছে এই পাড় গুলোর ক্ষেত্রফল কত, তাহলে আমি পুরো ক্ষেত্রফল বের করব, বের করে পুকুরের ক্ষেত্রফল বের করব, বড়টা মাইনাস ছোটটা করে দিলে আমি সাথে সাথে পাড়ের ক্ষেত্রফল পাই যাবো, পারবো না? তাহলে এখানে কি হবে, পুরো সম্পূর্ণ পুকুরের বা সম্পূর্ণ জমির ক্ষেত্রফল কত হবে, এখানে ক্ষেত্রফল হবে 60 ইনটু 40, তাহলে হচ্ছে 42400 বর্গ মিটার। আচ্ছা, এখন দেখো তো পার বাদে আমি যদি শুধু এই যে এইটুকু অংশের পুকুরের যদি আমি দৈর্ঘ্য হিসাব করি, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পুকুরের দৈর্ঘ্য হয়, তাহলে দেখো তো এইটুকু বাদ, এখান থেকে এই পর্যন্ত বাদ, প্লাস এখান থেকে এই পর্যন্ত বাদ, মানে 60 থেকে কত বিয়োগ করব, 60 মাইনাস 4 মাইনাস 4, এইটুকু অংশ কি বলছে 4, দেখো তো প্রতি জায়গায় 4 করে, তার হচ্ছে বিস্তার, তাহলে এইটুকু 4 প্রস্থ বরাবর, এইটুকু পুকুর পাড় 4, এইটুকু 4, এই প্রস্থগুলো সব 4, তাহলে এখান থেকে এটুকু যদি 4 হয়, এটা যদি 4 হয়, তাহলে পুকুরের দৈর্ঘ্যটুকু হবে এই পুরো 60 মাইনাস 4 মাইনাস 4, মানে হচ্ছে পুকুরের প্রস্থটুকু হবে হচ্ছে 52 মিটার। এটা কি বোঝা গেছে কিনা, যে পারগুলো বাদে শুধু পুকুরের দৈর্ঘ্যটা এত, এবং শুধু পুকুরের প্রস্থ হচ্ছে 40 মাইনাস 4 মাইনাস 4। এবার প্রস্থটা দেখো তো, পুরোটুকু এইটুকু বাদ দিব, আবার এখান থেকে এইটুকু বাদ দিব, এইটুকু হচ্ছে 4 করে, ঠিক আছে, সব দিকের বিস্তার আসলে 4 মিটার করে, তাহলে আবার দুইটা বিয়োগ দিব, 40 মাইনাস 4 মাইনাস 4 মানে হচ্ছে 32 মিটার। এটা বোঝা গেছে কিনা যে কেন দুইবার করে আমি 4 বিয়োগ দিছি? আশা করি অনেকে এটা আগে থেকে জানো। তাহলে এখন শুধু পুকুরের যে ক্ষেত্রফলটা,
পুকুরটুকু মানে শুধু পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 52 গুণ 32 করলে যত হয় দেখো তো কত হয়, ক্যালকুলেটর বের করো। তাহলে শুধু পুকুর পাড়ের আমি ক্ষেত্রফল তাহলে কেমনে বের করব, পুকুর যে পার আছে সেই পাড়ের ক্ষেত্রফলটা হবে আমাদের এই যে 2400 ছিল, 2400 মাইনাস করবো এইটুকু, কত হয়ে যায় 52 ইন্টু 32, 52 গুণন 32 হয় হচ্ছে 1664, 1664 বর্গ মিটার। এটা থেকে যদি বাদ দেই তার মানে হচ্ছে 736 বর্গ মিটার। আমি ডিজিট ভুল তুলছি, সমস্যা নেই, তোমাকে একটা এনডিসি অ্যাডমিশনের কোশ্চেন ডিজিটও চেঞ্জ করে দিতে পারে, যে কোনো অবজেক্টিভে সৃজনশীলের নামে ডিজিটও চেঞ্জ করে দেয়, ঠিক আছে। যদি 60 আর 40 হতো তাহলে উত্তরটা এরকম দেখাতে পারে। প্রসেস এটা থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন। এর আগের মাঝখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আসলে আগের টাইপেরই প্রশ্ন, ঠিক আছে। এটা আমাদের এখন হচ্ছে ক্ষেত্রফল বা বিভিন্ন ক্ষেত্র রিলেটেড টাইপ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরবর্তী টাইপ, যে বিভিন্ন সামান্তরিক বা রম্বস এই টাইপের যদি কোশ্চেন আছে তাহলে কেমন, ওরকম একটা জমির মধ্যে আরেকটা জমি আছে, একটা বর্গাকার জমির মধ্যে আরেকটা বর্গাকার বা আয়তাকার জমি আছে, এই টাইপেরও কোশ্চেন থাকতে পারে, যেটা তোমাদের এই 2 থেকে 6 এর মধ্যে এরকম কোশ্চেন আছে। এবং এরকম বিভিন্ন সমীকরণ বানানোর মাধ্যমে সেখান থেকে এক একটা বিভিন্ন ডাটা, যে ভূমিগত বা ক্ষেত্রফল কত, এরকম ডাটাগুলো ক্যালকুলেশন করে বের করা যায়। আচ্ছা, এই টাইপের ম্যাথ এখন দেখি। একটি সামান্তরিকের ভূমি হচ্ছে তার উচ্চতার এত অংশ, ক্ষেত্রফল এত। এখন ভূমি এবং উচ্চতার মান বের করতে বসে। একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, একটু সূত্রগুলো দেখি। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কত, বি ইন্টু এইচ, যেখানে বি হচ্ছে তার ভূমি আর হচ্ছে এইচ হচ্ছে উচ্চতা। দেখুন সহজ সূত্র, ভূমি ইন্টু উচ্চতা। কেন বলতো এই সূত্র? একটা সামান্তরিক যদি দেখতে এরকম হয়, তাহলে একে যদি আমি 2 ভাগে ভাগ করি, দুইটা ত্রিভুজে ভাগ করি, এবং এখান থেকে যদি এটা উচ্চতা বলি, এই ত্রিভুজের এটা মনে করি তার ভূমি এটা বি, এই উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বি ইন্টু এইচ। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটাও বি, এবং এখান থেকে এটার উচ্চতা সেম হবে, ঠিক আছে। যদি উচ্চতা টানা হয় এটাও হবে এইচ, তাহলে প্লাস হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ, মানে আসলে বি ইন্টু এইচ। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আর সামান্তরিকের ক্ষেত্রফল আরেকভাবে বের করা যাবে, যদি মনে করেন একটা সামান্তরিক, এই সামান্তরিকের এখন একটা কর্ণের ভ্যালু মনে করে দেওয়া আছে, কর্ণ মনে করে এখানে দেওয়া আছে Z1 বা D1 দিই। এই কর্ণ থেকে বিপরীত শীর্ষের উপর একটা লম্ব দেওয়া আছে, এটা মনে করা হচ্ছে কত, এই লম্বটুকুর ভ্যালু মনে করা হচ্ছে D2, তাহলে সূত্র হচ্ছে D1 ইনটু কত, D2। একটা কর্ণ, আর সেই কর্ণ থেকে কি আরেকটা শীর্ষের উপর যদি লম্ব দেওয়া থাকে, তাহলে সেই দুইটার গুণফল করলে সামান্তরিকের ক্ষেত্রফলটাকে পাওয়া যায়। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বস যদি থাকে, একটা রম্বসের কি হয়, এরকম সাইজ থাকে। রম্বসের ক্ষেত্রফল দেখতে হয় এরকম, একটা যদি মনে করো দেওয়া আছে হচ্ছে একটা কর্ণ, আরেকটা কর্ণ এরকম দেওয়া আছে, দুইটা কর্ণের গুণফল, তাহলে হাফ কর্ণদ্বয়ের গুণফল, না D1 ইনটু D2, একটু শিওর তো হাফ আছে নাকি, হ্যাঁ, হাফ ইনটু তাদের কর্ণদ্বয়ের গুণফল। যে লিখে রাখছিলাম ক্ষেত্রফলগুলো, এক্সাক্ট সময় মনে থাকে না, তো একটু এই জন্য সূত্রগুলো, ক্ষেত্রফলের বিভিন্ন যেগুলো সূত্র আছে একটু রিভাইজ করে মনে রাখবা। হাফ ইনটু তাদের কি কর্ণদ্বয়ের গুণফল করলে আমরা রম্বসের ক্ষেত্রফল পাবো। তাহলে এভাবে সামান্তরিকের বিভিন্ন ধরনের কেসে এবং রম্বসের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে পরিসীমা হবে কত, পরিসীমা হবে 4a, তাই না। আমরা যেভাবে হচ্ছে বর্গের পরিসীমা বের করছি, রম্বসের পরিসীমা একইভাবে বের করা যাবে, কারণ রম্বসের আসলে সবগুলো বাহুর দৈর্ঘ্য আসলে কি সমান। আচ্ছা, গেল সামান্তরিকের ভূমি উচ্চতার এত অংশ, তাহলে উচ্চতাকে শুরুতে যদি অ্যান্সার করতে যাই, ধরি উচ্চতা একটা কিছু ধরে ফেলি, উচ্চতা হচ্ছে h, তাহলে ভূমি কত হবে? দেখো ভূমি হচ্ছে উচ্চতার 3/4 অংশ, তাহলে আমি লিখবো ভূমি ইকুয়াল টু 3h/4। এখন প্রশ্ন মতে বলছে ক্ষেত্রফল 330, একদম সহজ প্রশ্ন। প্রশ্ন মতে h ইন্টু 3h/4 মানে হচ্ছে 363, বা হচ্ছে 3h স্কয়ার বাই 4 হচ্ছে 363, তাহলে এখান থেকে h এর ভ্যালু একবারে বের হয়ে যাবে। ক্যালকুলেটর ইউজ করো, 363 গুণ 4 ভাগ 3, 484, রুট ওভার 484 হচ্ছে 22, ঠিক আছে। h এর 84, h এর ভ্যালু আছে হচ্ছে 22, তাহলে এখানকার উচ্চতা হচ্ছে 22 মিটার। আচ্ছা, তাহলে এখানে থাকে ভূমির ভ্যালু থাকে, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 3/4 ইন্টু 22, 2 11, তাহলে 33/2 মানে হচ্ছে 16.5 মিটার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেওয়া একটি সামান্তরিকের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, তাহলে অপর কর্ণটি কত? দেখো পরের প্রশ্নটা আমি লিখছি, তো এখানে প্রথমে ছবিটা যদি আঁকি, এখানে পরিসীমা দেওয়া আছে, তো পরিসীমার জন্য পরিসীমা কত দেওয়া,
180 সেন্টিমিটার না, তাহলে দেওয়া হচ্ছে পরিসীমা যে 4a ইকুয়াল টু 180 সেন্টিমিটার। তো শুরুতে ধরি রম্বসটির এক বাহুর দৈর্ঘ্য a, এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে পরিসীমা হচ্ছে 4a, এটা আমরা জানি তাই না? তাহলে পরিসীমা যে আছে পরিসীমা, আচ্ছা এটা হচ্ছে 4a ইকুয়াল 480 সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু হচ্ছে 4 সরি 180/4 মানে হচ্ছে কত হয় 4 45 হয় না, 45 সেন্টিমিটার। ঠিক আছে 45 সেন্টিমিটার। এরপর দেখো যদি ছবিটা আঁকা হয় এরকম বাঁকা একটা রম্বস, তাহলে এর কর্ণ যদি আঁকি, আচ্ছা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, মনে করো এই বাহুটা দেওয়া হচ্ছে 45 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতম কর্ণ এটা মনে করো একটা ক্ষুদ্রতম কর্ণ এ বি সি ডি রম্বস, এটা কর্ণতে এখানে শীর্ষে এসে মিলবে, এটা হচ্ছে ও বিন্দু। তাহলে দেওয়া আছে মনে করো এসি, একটা কর্ণ আর একটা কর্ণ ছোট হয় কারণ রম্বসের শেপটা কি এরকম বাঁকা, তাহলে আরেকটা কর্ণ হচ্ছে বড় কর্ণ। তাহলে ধরি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ এসি দেওয়া আছে কত 54 সেন্টিমিটার, তাহলে সুতরাং হচ্ছে এও হবে কত AC/2 মানে হচ্ছে 27 সেন্টিমিটার। বুঝা গেছে? পুরা কর্ণটা আসলে কি কেন্দ্রতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, এটা একটা তোমাদের উপপাদ্য ছিল। আচ্ছা তো সমকোণে সমদ্বিখণ্ডিত হইলে এই বিন্দুটা হবে কত, এটা হবে 27 সেন্টিমিটার, এবং এই কোণটা একটা সমকোণ হবে কারণ রম্বসের যে কর্ণগুলো যে বিন্দুতে ছেদ করে সেখানে পরপর 4টা সমকোণ তৈরি করে। তাহলে এটা যদি একটা সমকোণ হয় তাহলে ত্রিভুজ এ ও ডি একটি কি হবে সমকোণী ত্রিভুজ হবে, এবং সমকোণী ত্রিভুজ হইলেই তোমাদের 9-10 লেভেলে একটাই কাজ, সেটা হচ্ছে কি এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। করলে আমরা কি এখান থেকে ওডিটা পেয়ে যাব। তাহলে দেখো তো পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এবং সুন্দর করে মাথায় মনে রাখতে হবে এডিটা এখানে অতিভুজ, যেহেতু এটা এখানে কি সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। আচ্ছা তাহলে হবে AO স্কয়ার প্লাস OD স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার, এবং OD স্কয়ারটা হবে AD স্কয়ার মাইনাস AO স্কয়ার। AD এর ভ্যালু কত, AD আমরা আগেই পেয়েছি 45, তাহলে এখানে হবে 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার, ঠিক আছে OD স্কয়ারের ভ্যালু এটা। তাহলে সুতরাং OD এর ভ্যালু কত 36 সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার। আচ্ছা স্ক্রিনে কি দেখা যাচ্ছে নিচে এটুকু, হ্যাঁ স্ক্রিনের মধ্যেই আছে। ঠিক আছে 36 সেন্টিমিটার। তাহলে বৃহত্তম কর্ণ কত হবে, বৃহত্তম কর্ণ আমরা এখনো পাইনি তাই না, একে ডাবল করতে হবে। এটা মনে করতে হলে বৃহত্তম কর্ণ বিডি হচ্ছে 2 ইনটু ওডি, কারণ কর্ণগুলোকে অবশ্যই সমান, বড় কর্ণটারও এইটুকু আর এইটুকু পোর্শন নিজেরা পরস্পর সমান, তাইলে হবে 2 ইনটু 36 মানে হচ্ছে 72 সেন্টিমিটার। ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা কোশ্চেন বলছে এরপর 13 নম্বর, এটা নেক্সট টাইপ আমাদের হচ্ছে এরকম যে অষ্টভুজ ষষ্ঠভুজ বা যে কোনো ভুজের যদি কোনো ম্যাথ দেয় সেখানে তো বলছে একটি অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 1.5 হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। অষ্টভুজের একটা ছবি আঁকছি, সুন্দর হয় নাই যদিও, তোমরা সুন্দর করে আঁকবা খাতার মধ্যে। দেখো কেমন হবে, এর ভুজ হবে 8টা, চতুর্ভুজে যেমন ভুজ 4টা হয় এখানে তখন ভুজ বা বাহু হবে 8টা। কেমন 8টা দেখো তো, এ বি সি ডি ই এফ জি, এটা আমার অষ্টভুজ হচ্ছে এ বি সি ডি ই এফ জি, যেখানে দেখো এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, আর একটু বাঁকা হয়ে ডিই একটা বাহু, আর একটু বাঁকা হয়ে এটা একটা বাহু। তাহলে দেখো তো দুইটা বাহু এরকম করে নিচু হয়ে আছে, দুইটা বাহু এরকম হয়ে আছে, আর দুইটা বাহু এরকম করে লেগে আছে, এরকম উপরে 4টা বাহু, এই অর্ধেকের উপরে এই অর্ধেকের নিচে 4টা বাহু, টোটাল 8টা বাহু। আর কোশ্চেনে একটু দেখো আমি কর্ণ আঁকছি দুইটা, এফ বি এবং হচ্ছে ইএফজি এইচ পর্যন্ত, এবং হচ্ছে এইচডি, হ্যাঁ ফেসবুক আর হচ্ছে এইচডি, এফবি আর এইচডি দুটো আমি কর্ণ আঁকছি, আরো কর্ণ কিছু আঁকি। এবং এখানে একটা কেন্দ্র যদি ও বলি, কেন্দ্র থেকে এ কে মিলাই দিই, কেন্দ্র থেকে সি কে মিলাই দিই, কেন্দ্র থেকে ই কে মিলাই দিই, হ্যাঁ জি কে মিলাই দিলাম, তো কেন্দ্র থেকে অনেক কিছুকে মিলাই দেওয়া গেল। এখন বলো কেন্দ্রে যে কোণটা তৈরি হয়, আচ্ছা
তো অষ্টভুজে দেখো যে ব্যাপারটা হবে, এখানে আসলে কেন্দ্রে কত হয়েছে 360 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এখন এই প্রতিটা কোণ এখানে সমান ভাগে ভাগ হবে। দেখো তো এখানে কয়টা ত্রিভুজ হয়েছে, যেহেতু ভুজটা হচ্ছে অষ্টভুজ, এইখানে টোটাল 8টা কোণ হবে বা 8টা আলাদা আলাদা ত্রিভুজ হবে, তুমি গুণে দেখতে পারো। তাহলে হচ্ছে প্রতিটা কোণ, যেমন আমি যদি এখানে কোণ এ ও বি এর কথা বলি, এ ও বি হবে টোটাল হবে যে 360 ডিগ্রি ভাগ 8, 8টা সুষম ভাগে ভাগ হবে, যেহেতু এটা একটা সুষম অষ্টভুজ এবং প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল গুলো সমান করে হবে। তাহলে 360 ভাগ 8 হচ্ছে 4 8 32, 45 ডিগ্রি মনে না, 360 ভাগ 8 45 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আরেকটা কথা বলছে যে কেন্দ্র থেকে শীর্ষগুলো মানে কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্ব, মানে ও এ, ও বি, ও সি, এই যে দূরত্বগুলো, এগুলার ভ্যালু বলছে 1.5 মিটার করে। 1.5 মিটার, ভালোই, অনেক বড় বড় বাহু, তাই না? মানে এগুলো মানে মাটিতে আঁকা হয়েছে, এত বড় একটা অষ্টভুজ। এরকম যে 1.5 মিটার দৈর্ঘ্য, এরকম ও এর দূরত্ব একই, ও বির দূরত্ব একই, বলছে পুরো অষ্টভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা ভালো কথা, এখন ভাইয়ের আগে বলো তো, তাইলে এইটুক ডাটা থেকে আমি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটা পাই যাবো কিনা? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু হবে ও এ ইনটু হবে ও বি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা না, হাফ ইনটু ও এ ও বি ইনটু হচ্ছে সাইন অফ কোণ এ ও বি। মনে আছে যে কোনো দুই বাহুর দূরত্ব ইনটু হাফ ইনটু সেই দুই বাহুর মধ্যবর্তী যে কর্ণ, মধ্যবর্তী যে কোণ, তার কোণের সাইন, তাই না? সাইন অফ সাইন থিটা। এখানে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সূত্রটা হবে এরকম, হাফ ইনটু 1.5 ইনটু 1.5, তারপর কত, সাইন 45 ডিগ্রি। এখান থেকে মান বের করতে কত আসবে, 0.795 না, 0.795 বর্গ মিটার। এখন আমাকে ভালো করে বলো তো বন্ধুরা, যে পুরো যে ক্ষেত্রফলটা আছে সেটা কি হবে? এই যে এক একটা ক্ষেত্রফল, এগুলা কি এক একটা প্রতিসম বা সমান হবে? তুমি যেভাবেই করে দেখো দেখবা সমান হবে, কারণ প্রতিটা কোণই 45 ডিগ্রি এবং প্রতিটি বাহুই এখানে এই শীর্ষ বাহুগুলো, শীর্ষবিন্দু দূরত্বের বাহুগুলো 1.5 মিটার করে, তাহলে প্রতিটার ক্ষেত্রফল আলটিমেটলি সমান হবে। এবং পুরো যে এটা যে ক্ষেত্রফল আছে, এটা হবে 8 ইনটু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। এ ও বি এর ক্ষেত্রফলকে 8 দিয়ে গুণ করলে আমি পুরোটার ক্ষেত্রফল পাই যাব। 0.795 ইনটু 8 করলে যা হবে তত বর্গ মিটার হবে কি পুরোটার ক্ষেত্রফল। আচ্ছা, এখন আমাকে বলো, যদি এই ডাটা দেওয়া না থেকে যে তোমাকে বলতো এই কোণটা কত, যে কোণ, এটা নতুন কোশ্চেন মনে করো, কোণ অফ ও এ বি ইকুয়াল টু হোয়াট, এটা সামহাও তোমাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, কোণ ও এ বি যদি তোমাকে বের করতে বলে, তখন তুমি যেভাবে অঙ্কটা সলভ করবা, যে কোণ ও এ বি বের করার শর্ত হচ্ছে, দেখো তো ত্রিভুজ এ ও বি তে কোণ হচ্ছে, দেখো তো কোণ এ ও বি ইকুয়াল টু কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? এটা আমরা আগেই পাইছি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয় এবং দেখো তো ও থেকে এ ইকুয়াল টু ও বি, বাহুগুলো সমান হবে, তাই না? এগুলো তো কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, এগুলো নরমালি সবগুলো আসলে একই দূরত্ব হবে। এবং এটা যদি হয়ে থাকে, তাহলে এই যে ত্রিভুজটা, এটা একটা কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, একটা জিনিস আমাকে বলতো, সমদ্বিবাহু ত্রিভুজে বা বাহু দুটি সমান হলে তাদের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। ধরো এ ও বি ত্রিভুজটাকে আমি আবার এই জায়গাতে করে আঁকলাম, এটা হচ্ছে আমাদের এ ও বি ত্রিভুজ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় এবং এই বাহু সমান হয়, তাহলে এইটার বিপরীত বাহু এক্স, বিপরীত কোণকে আমি এক্স ধরি, এবং ওবি বাহুর বিপরীত কোণ এক্সই হবে, কারণ দুটি কোণ সমান হবে। তাহলে আমার কোশ্চেন অনুযায়ী বা সূত্র অনুযায়ী হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি কত জানো ভাইরা, 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস এক্স প্লাস 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা দেখো একটা এক্সট্রা প্রবলেম করাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। 2x হচ্ছে তাহলে কত, 45, 180 থেকে 45 বাদ দাও, 135 ডিগ্রি। তাহলে একটা কোণ হচ্ছে কত, 135 ডিগ্রি ভাগ 2, 135 ভাগ 2 মানে হচ্ছে 67.5, তাহলে হচ্ছে 67.5 কি মিটার। তাহলে এখন আমাকে বলো, আমি এখন এই সমীকরণ থেকে এ বি এর ভ্যালু, মানে যে প্রতিটা বাহু, যে অষ্টভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো? হ্যাঁ, সেটাও পারবো। আমি প্রতিটি কোণের মান পেলাম, মানে এইটুকু 67.5, এইটুকু 67.5। তাহলে এখন আমাকে বলো তো, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আসলে কত আসছিল, কত আসে, 6.36 না, 6.36। আমাকে বলতো ওই 6.36 বা যে ক্ষেত্রফলটা পুরো যে ক্ষেত্র, আচ্ছা 6.36 না, আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজ ও এ বি যেটা বা এ ও বি, সেটা কত জানো, 6.
সরি 0.795 নাকি, দেখো 0.795। আচ্ছা, এই ক্ষেত্রফলটাকে আমি এমনি বের করতে পারি না, হাফ ইন্টু এই এ বি ইন্টু ও এ ইন্টু এদের মধ্যবর্তী কোণের এক্স মানে সাইন এক্স, হাফ ইন্টু এ বি ইন্টু ও এ ইন্টু কত সাইন কোণ অফ এক্স ইকুয়াল টু 0.795। এ বির ভ্যালু এই অঙ্কে দেওয়া আছে, এ বির ভ্যালু দেওয়া থাকতে হবে, সেটা হচ্ছে মানে ও এর ভ্যালু দেওয়া আছে 1.5 মিটার, তাইলে হাফ ইন্টু 1.5 ইন্টু এ বি ইন্টু সাইন অফ 67.5 ইকুয়াল টু হচ্ছে 0.795। দেখো তো এখান থেকে অবশ্যই আমি এ বি ইকুয়াল টু কত সেই জিনিসটা এখান থেকে আমি পেয়ে যাবো। দেখি তো ক্যালকুলেশন দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ একেবারে লাস্ট লাইনে দেখা যাচ্ছে, হাফ ইন্টু 1.5 এবি সাইন এত, এখানে আমি এই সূত্র দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, এবং সেটাও আসলে 0.795ই হবে। একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যেভাবে বের করো একই হবে, সেই সমীকরণ সলভ করে তুমি এবি বা প্রতিটি এই যে এবি আর এসি তো সমান, তাহলে প্রতিটি শীর্ষের ভ্যালু তুমি মানে প্রতিটি বাহুগুলো, হ্যাঁ 8 বাহুর যে একটা অষ্টভুজ 8টা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা ভাবে পেয়ে যাবে, মানে বাহুর দৈর্ঘ্যগুলো তো আসলে একই। ওকে স্টুডেন্ট, দেখো একটি বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার, আমরা এখন 16.3 আল্লাহর রহমতে এন্টার করলাম। একটু দেখো, যদি একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 হয় এবং রেডিয়াস বা সেই বৃত্তাংশ বা যে বৃত্তাংশটা যে বৃত্তের অংশ, পুরো বৃত্তটারই ব্যাসার্ধ বলা যায়, ব্যাসার্ধ 21 মিটার, বৃত্তাংশটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলগুলো একটু দেখি, বৃত্তের ক্ষেত্রফল কত, সূত্র বৃত্তের হচ্ছে যদি ক্ষেত্রফল বের করি সেটা যদি ব্যাসার্ধ জানা থাকে অবশ্যই যাবে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। একটা বৃত্তের যদি কোনো কেন্দ্রে একটা দুইটা মনে করে এখানে আমি ব্যাসার্ধ গুলো আঁকলাম, এই যে জিনিসটা এটাকে একটা বৃত্তের চাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এস হয়, বৃত্তচাপটাকে যদি আমি সোজা করি এখান থেকে টেনে এনে সেটার দৈর্ঘ্যটা যদি এস হয়, সেই এস টুকু আর এই ব্যাসার্ধ গুলো কত, একটা কেন্দ্র এইটুকু আর এইটুকু আর এই বৃত্তচাপটার দুই মাথা থেকে যে দুইটা ব্যাসার্ধ কেন্দ্রে কানেক্ট করছে, সেটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, এই এস এর দৈর্ঘ্য হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা রেডিয়ান, তাই না? রেডিয়ান ইউনিটে মাপতে হয়। থিটাকে যদি আমরা ডিগ্রিতে লিখি, আমরা জানি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, তাহলে যে কোনো ডিগ্রি যেমন এক্স ডিগ্রি সেটা হবে পাই বাই 180 রেডিয়ান। তাইলে এটা যদি ডিগ্রি ইউনিটে দেওয়া থাকে তাহলে এস ইকুয়াল টু আর থিটা ডিগ্রি পাই বাই 180 দিয়ে তখন গুণ করতে হয়। তো এই জিনিসগুলো এক একটা সূত্র। আচ্ছা, এখন যদি আমি এইটুকুর ক্ষেত্রফল বলি, এটা মনে করো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এই যে মাঝের ক্ষেত্রফলটা আছে এটাকে বলা হচ্ছে বৃত্তাংশ, ঠিক আছে? এ ও বি এর যে ক্ষেত্রফল আছে, এটা কিন্তু ত্রিভুজ না, এর উপরের সারফেসটা হচ্ছে বাঁকা সারফেস, তাহলে এ ও বি এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে এ ও বি বৃত্তাংশের ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা বৃত্তাংশ, তাহলে এ ও বি হচ্ছে একটি বৃত্তাংশ বা বৃত্তকলা। এই কথাটা যদি কেউ বলে তাহলে মনে রাখবে সেটা বৃত্তের কথাই বলছে, হ্যাঁ, বৃত্তকলা অথবা বৃত্তাংশের ক্ষেত্রফল। এখন চিন্তা করো, একটা বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, ডিগ্রি ইউনিটে যদি কথাটা বলি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ব্যাপারটা এরকম, দেখো তো একটি বৃত্তাংশ থিটা কোণ উৎপন্ন করছে, এই বৃত্তাংশ যদি আরেকটু বাড়ে, মনে করো এইবার এস হচ্ছে এখান থেকে এখানে, তাহলে হচ্ছে এইবার এস এই পুরো পরিমাণ থিটা কোণ উৎপন্ন করবে না, পুরোটা এবার মনে করো এস, এই থিটাটা বাড়তে বাড়তে যদি একদম 360 ডিগ্রি হয়, মনে করো এই কোণ দুইটা এমনি আছে, তো একটু পর এমন হইলো, একটু পর এমন হইলো, তারপর এমন হইলো, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে থিটাটাও চওড়া হয়ে থিটাটাও বাড়তেছে, তাহলে হচ্ছে 360 ডিগ্রিতে যা একসময় পৌঁছাবে। তো 360 ডিগ্রি যদি কোণ কোনো চাপ যদি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই যে বৃত্তাংশের ক্ষেত্রফলটা হয়, সেই বৃত্তাংশের ক্ষেত্রফলটা এমনি না লিখে লিখি বৃত্তাংশের ক্ষেত্রফল সংক্ষেপে লিখি, সেটা হয় পাই আর স্কয়ার, ঠিক আছে? তখন এই বৃত্ত চাপ থাকে না, তখন সেটা আসলে পরিধি হয়ে যায়, বুঝতে পারছো? একটা পরিধি ঘুরে আসে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আপাতত মনে রাখো, একটা বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি উৎপন্ন করলে তার ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। এখন চাপটি কেন্দ্রে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার বাই 360। আচ্ছা, এখন কোন চাপ যদি কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার থিটা বাই 360। এইটাই হচ্ছে বৃত্তচাপের ক্ষেত্রফল, বৃত্তচাপ বা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র, যেখানে আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ এবং থিটাটা কি, সেই বৃত্তচাপটা কতটুকু কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই সূত্রটা এখন ব্যবহার করে ম্যাথ করব। দেখো তো এই ম্যাথে কি বলছে, ওই ম্যাথটা একটু সলভ করে নিই। বলছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল এত, হ্যাঁ, বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে
পাই আর স্কয়ার থিটা বাই 360 যেটা আমি মাত্র দেখলাম ইকুয়াল টু হচ্ছে 77, যেখানে আর হচ্ছে 21, তাহলে 3.14 ইনটু 21 স্কয়ার ইনটু হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ইকুয়াল টু হচ্ছে 77। এই সমীকরণে থিটা বাদে বাকি সবকে আরেক পাশে নিয়ে গেলে থিটার মান আসে কত? একটু উত্তর দেখে আমি লিখি। থিটার ভ্যালু হচ্ছে 20.008, 20.008। এখন কোশ্চেন আসবে, ভাই আমি কি এটা রেডিয়ানে দিব নাকি ডিগ্রিতে দিব? মান তো ছোট আসছে ভাই, রেডিয়ান ফিল হয়। আসলে না, এটা একটা ডিগ্রিতেই হবে, এত ডিগ্রি। কেন এটা ডিগ্রিতে হবে বলতো? কারণ আমরা সূত্রের প্রমাণই করছি। দেখো 360 এর জন্য উৎপন্ন ছিল পাই আর স্কয়ার, তাইলে একের জন্য কত এবং থিটা ডিগ্রির জন্য কত, তাহলে এই কোণটা কিসে? সূত্র আমার প্রমাণই করছি হচ্ছে ডিগ্রির জন্য। তাহলে এখানে থিটার ভ্যালু যাই হোক সেটা একটা ডিগ্রি ইউনিটে বের হবে। তাহলে এই জন্য কোন কোন সূত্রের বেসিক যদি তোমার জানা থাকে, সেই সূত্রের ইমপ্লিমেন্ট নিয়ে বা সেই সূত্রের মাঝখানে গিয়ে অ্যাপ্লাই ম্যাথের মাঝখানে গিয়ে প্রশ্ন আসার চান্স অনেক কমে যায়। আচ্ছা, নেক্সট করবো আমরা হচ্ছে 7 নাম্বার ম্যাথ। কোশ্চেনটা এরকম দেওয়া, একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 মিটার, পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 মিটার। গাড়িটি 88 মিটার পথ যেতে সামনের চাকার থেকে পিছনের চাকাকে কতবার বেশি পূর্ণ সংখ্যক বার ঘুরতে হবে? মানে মনে করো একটা চাকার ব্যাস হচ্ছে এরকম 28 মিটার, এটাকে যদি ব্যাস মানে কি 2r, না 2 ইনটু ব্যাসার্ধ, 2r1 ইকুয়াল টু হচ্ছে 28, আর দ্বিতীয়টার ব্যাস বা 2r1 2r2 এটা হচ্ছে 35 মিটার। তাহলে দুজনের ব্যাস বা ব্যাসের মধ্যে বা ব্যাসার্ধের পার্থক্য আছে। একটা নির্দিষ্ট পথ যেতে হইলে সেই এক একটা চাকাকে এক এক সংখ্যক বার ঘুরতে হবে। একে মনে করো 10 বার ঘুরতে হবে একটা জায়গায় যেতে, আর একে মনে করো 12 বার ঘুরতে হবে। এই দ্বিতীয় চাকাকে বা প্রথম চাকাকে দ্বিতীয় চাকা উপকে কতবার বেশি ঘুরতে হবে সেটা আমি বের করব। তাহলে এটার জন্য একবার বের করব, এটার জন্য একবার বের করব, কতবার ঘুরতে হচ্ছে তাদের মধ্যে সেই সংখ্যা দুটোর মধ্যে তুলনা করে বা বিয়োগ করে আমি বলে দিতে পারবো কাকে কত বেশি বার ঘুরতে হয়। আচ্ছা, একটু কুইক দেখো, 88 মিটার যেতে, এটা একটু পরে হিসাব করি। এটা যদি 2r1 হয়, এই চাকার পরিধি হচ্ছে, পরিধিকে যদি আমি বলি s1, সেটা হবে 2 পাই r1, তাই না? তার মানে হচ্ছে 28 পাই 28 পাই। এই অবস্থায় রাখি। আচ্ছা, এই অবস্থায় না রেখে ক্যালকুলেশন করে ফেললো, ক্যালকুলেটর দিয়ে মান বসাইলেও হবে, সমস্যা নাই। দ্বিতীয় চাকার পরিধি সেটা বা পিছনের চাকার পরিধি 2r2, মানে হচ্ছে 2 পাই r2, মানে হচ্ছে কত? 35 পাই। আচ্ছা, একটা চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? তাহলে একবার ঘুরে 35 পাই সমান দূরত্ব, 35 পাই মিটার এবং এত মিটার। তাহলে 35 পাই মিটার যেতে তার ঘুরতে হয় একবার। 35 পাই মিটার যেতে সামনের চাকাকে ঘুরতে হয় বা পিছনের চাকাকে ঘুরতে হয় একবার। তাহলে 88 মিটার যেতে ঘুরতে হয় কয়বার? 1/35 পাই, আর উপরে হচ্ছে 88 কতবার? এটি হচ্ছে n2 বা পিছনের চাকার জন্য এটাকে আমি n2 ধরছি। এটার ভ্যালু কত? 88/35/3.14, 0.8 বার। আমি ভুল করলাম? আচ্ছা, এটা তো মিটারে দাও বা সেন্টিমিটারে দাও না? আচ্ছা, এগুলো হচ্ছে সেন্টিমিটার, সেমি বা সিএম, এখানেও সেমি দিই, সেমি বা সিএম যে কোনো খুশি একটা দিবা। আচ্ছা, 88 মিটার মানে কত? 88 মিটার মানে হচ্ছে 8800 সেন্টিমিটার। তাহলে দাও 8800, আমার অ্যানসারকে তাহলে আমি 100 দিয়ে গুণ দিব। 80.07 বা পূর্ণ সংখ্যা নেই, যেহেতু পূর্ণ সংখ্যার কথাটাই কোশ্চেনে উল্লেখ করছে, বা কয়বার ঘুরছে আমি তো বলতে পারি না। 80.002 বার মানে 002 মানে একটু ফ্র্যাকশনাল কিছুটা বেশি ঘুরছে, ওটা আমাদের হিসাব নেই, মেইন হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে n2 হচ্ছে 80 বার। আমি n2 টা কথার আগে করে ফেলছি, n1 এরটাও করি। n1 এরটা দেখো তো, একবার ঘুরলে এত দূরত্ব যাবে পরিধির সমান। তাহলে 28 পাই সেন্টিমিটারের জন্য তাকে ঘুরতে হয় হচ্ছে যে একবার। তাহলে 88 মিটারের জন্য তাকে ঘুরতে হবে কত? 8800 সেন্টিমিটার ডিভাইডেড বাই হচ্ছে 28 পাই। তাহলে কত হয়? 8800 ভাগ হচ্ছে 28 ভাগ 3.14, মানে হচ্ছে 100 বার, ঠিক আছে? 100 বার। এটা হচ্ছে আসলে n1, এটাকে বেশি ঘুরতে হয়, সামনের জায়গায় বেশি ঘুরতে হয়। তাহলে যা চাইছে সেটা বেশি ঘুরতে হয় হচ্ছে n2 বা n1 মাইনাস হচ্ছে n2, মানে কত? 20 বার বেশি। ওখানেও দশমিক আছে, বাদ দিয়ে 20টা পূর্ণ সংখ্যক বার, মানে কত পূর্ণ সংখ্যক বার সেটাই চাইছে। তাহলে 20 বার বেশি ঘুরতে হবে। দেখো তো, একটু ফিল করো ম্যাথটা, কাকে বেশি ঘুরতে হয়েছে? যার দেখো ব্যাসার্ধ বা ব্যাসটা কম,
তাই না? এর তো ব্যাসার্ধ বেশি, মানে থাকে না আমাদের মধ্যে কোনো ফ্রেন্ড একটু বেশি লম্বা, সে কি লম্বা লম্বা পায়ে হেঁটে মানে অনেক এক পায়ে এক স্টেপে অনেক দূর চলে যায়, তাই না? তার সাথে হেঁটে সমান বেগে আসলে হাঁটাটা টাফ হয়ে যায়। তো এরকম এই বড় চাকা আসলে একবার পল্টি দিয়ে একবার ঘুরে আসলে সে অনেকটা দূরত্ব সামনে চলে যায়, তার পরিধিটা আসলে বেশি বড়, আর প্রথমটা আসলে অত দূর যেতে পারে না, তাই প্রথমটাকে আসলে বেশি পথ ঘুরতে হয়, বেশি বার ঘুরতে হয় এই একই সমান বা 88 মিটার পথ যেতে। পরবর্তী নেক্সট টাইপের একটা ম্যাথ হচ্ছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করা। 9 নম্বর ম্যাথ। এই টাইপটা কিসের টাইপ চিন্তা করবো, একটি বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমার কথা বলা হয়েছে, মানে একটা বৃত্তকে অন্য সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান বা ক্ষেত্রফলের সমান বা এক বাহুর দৈর্ঘ্য সমান, এরকম দুইটা আলাদা আলাদা জিনিসকে তুলনা করেছে, বৃত্ত আর সমবাহু ত্রিভুজ। তাহলে এই টাইপের ম্যাথকে আমি যখন সলভ করবো, দুইটা জিনিসেরই ক্ষেত্রফলের ব্যাপার স্যাপার বা সূত্রকে আমাকে বিবেচনায় আনতে হবে। তো বৃত্তের পরিধি একটি মনে করি শুরুতেই ধরবো বা ধরি, সেটা হচ্ছে বৃত্তের এক বাহুর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এবং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বলে দিলাম, তোমরা পারলে খাতায় নোট করে লিখে নিতে পারো, অথবা তোমাদের যেসব সলিউশন আছে সেখানে এইভাবেই লেখা আছে, সমস্যা নাই। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার পরিধিটা হবে কত হবে 2 পাই আর, এবং এর যে পরিসীমা সেই পরিসীমা হবে কত 3a, তাই না? একটা সমবাহু ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, যোগ করলে a প্লাস a প্লাস a বা 3a হবে তাদের পরিসীমা। এখন প্রশ্ন মতে বলছে যে 2 পাই r ইকুয়াল টু 3a, তাহলে এই এক বাহুর দৈর্ঘ্য সেটা হবে 2 পাই r বাই 3। ওকে, আচ্ছা এখন আমাকে বলো বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কয়ার। আর জানা থাকলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে আমাদের কোনো সমস্যা না, পাই আর স্কয়ার। এবং এই যে সমবাহু ত্রিভুজটা আছে সেই সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কত জানো আমরা জানি 3/4 a স্কয়ার, নাকি 3/4, আমি ভুল লিখলাম, √3/4 a স্কয়ার, হ্যাঁ √3/4 a স্কয়ার। এর ভ্যালু কত, এখানে a এর ভ্যালু আমি r এর সাপেক্ষে পাইছি, সেটাকে বসাতে হবে, কারণ একটু পরে আমি অনুপাত করব, অনুপাত মানে একটা রেশিও বা ভাগ, তখন কিছু কাটাকাটি করতে হবে, সেই কথাটা মাথায় রেখে আমি এটা যেহেতু r এর সাপেক্ষে এটা ক্ষেত্রফল আছে, একেও আমি r এর সাপেক্ষে সেই সম্পর্কটা ব্যবহার করি। তাহলে হচ্ছে √3/4 এর ভ্যালু বসায় দাও 2 পাই r বাই 3 হোল স্কয়ার, √3/4 a স্কয়ার, তাহলে কি দাঁড়ায় 4 পাই স্কয়ার আর স্কয়ার বাই 9। তাহলে 4 4 কাটা যাবে না, 4 4 কাটা গেলে উপরে থাকে পাই স্কয়ার আর স্কয়ার, নিচে থাকে 3 ইনটু √3 ইনটু √3, উপরে √3, বুঝছো? 9 কে আমি লিখছি 3 ইনটু 3, 3 কে ভাঙে লিখেছি √3 ইনটু √3। এই √3 কাটা গেলে থাকবে হচ্ছে পাই স্কয়ার আর স্কয়ার বাই হচ্ছে 3 √3। তাহলে এদের ক্ষেত্রফল, মানে আগে বৃত্ত পরে ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে এদের যে ক্ষেত্রফলের যে অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত, বা তুমি লিখতে পারো যে বৃত্তের ক্ষেত্রফল ইসটু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা হচ্ছে কত পাই আর স্কয়ার ইসটু হচ্ছে এখানে কত পাই স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3 √3। এই দুই পাশ থেকে, এটা তো অনুপাত মানে একটা ভাগাভাগি অংশ, এখান থেকে আর স্কয়ার স্কয়ার কাটা যাবে, এখান থেকে পাই পাই কাটা যাবে, তাহলে থাকবে যে 1 পাই ডিভাইডেড বাই 3 √3। উভয় পাশে এটা যেহেতু একটা অনুপাত, উপরে নিচে হর লবে দুই জায়গায় 3 √3 দ্বারা গুণ করে দিলে চলে আসবে 3 √3 পাই। আচ্ছা অনেকে বলবে এইটা করার দরকার কি, এমনি রাখলে হবে, কোনো সমস্যা নাই, বরং এইটা আরো একটা সুন্দর রূপ, একের সাথে এটা কত অনুপাত সেটা চাইছে, তোমার অবজেক্টিভে এই অপশনটাও দেওয়া থাকতে পারে, বা এই অপশন থেকেও আরো কাজ করতে পারে, যে কিছু গুণ দিয়ে কিছু ভাগ দিয়ে অন্য অন্য অপশন বানাচ্ছে। তোমাকে সবসময় কি করতে হবে, একটু মাথা খেয়াল রাখতে হবে, তোমাকে অপশন দিতে পারে ক তে এইটা, খ তে এইটা, গ তে আরেকটা, ঠিক আছে? গ তে মনে করে দিল এখান থেকে 4 দিয়ে ভাগ দিয়ে দিল, তাহলে 3 দিয়ে ভাগ দিল, তাহলে থাকলো হচ্ছে √3। বোর্ডে ঘাম লেগে লেখাটা উঠতেইছে না, হ্যাঁ লেখাটাই মুছে যাচ্ছে, ঘামের উপর লেখা হচ্ছে। আচ্ছা মনে করি এখানে হলো √3 পাই বাই 3, এটাও হতে পারে, এটা মনে করে দিল গ, আর ঘ অপশন দিল হচ্ছে সবগুলো, ঘ দিল হচ্ছে সবগুলো, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ঘ। তাহলে মাথা একটু কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখলে বোঝা যাবে আসলে অপশন গুলো চেঞ্জ গুলো কিভাবে করা হয়েছে। আচ্ছা নিচে লিখেছিলাম আমি আসলে সবগুলো, হ্যাঁ এই কথাটা লিখছে, ক্যামেরার নিচে চলে গেছে, সমস্যা নেই, আমি ক্যামেরার নিচে আসলে লিখি না, আমি উপরে লিখি, ওটা চলে গেছে আমি বলে দিলাম। আচ্ছা দেখো 10 নাম্বার কোশ্চেন আছে বিভিন্ন রকম ক্ষেত্রফল বের করতে, এরকম বিভিন্ন ছবি দিয়ে এই ছবির ক্ষেত্রে বলছে এই পার্টিকুলার ক্ষেত্রটা বের করতে, মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, দেখেই মনে হচ্ছে তাই না, দেখেই বোঝা যাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, সেখান থেকে এই যে এটা একটা অর্ধবৃত্ত, এরকম বাঁকা, ছোটবেলায় যে আমরা গ্রামের দৃশ্য আঁকার সময় যে অর্ধ সূর্য আঁকতাম, সেটা সেই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করে বিয়োগ দিতে হবে, পুরোটা থেকে একটু বিয়োগ দিলে এই চিহ্নিত অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে।
সেই ক্ষেত্রফলটার জন্য দেখো তো এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে নিশ্চয়ই এটা যদি এ বলি, এটা ও বলি, এখানে বি বলি, এ বি সমান সমান 12 সিএম, তাহলে ও বি হচ্ছে 6 সিএম, এবং এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার বাই 2, তাই না? পাই আর স্কয়ারটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে অর্ধবৃত্ত হবে সেটার অর্ধেক, তাহলে হবে পাই, এটুকু হচ্ছে ও বি, এটা হচ্ছে আর, তাহলে পাই 6 স্কয়ার বাই 2, তাহলে হচ্ছে 18 পাই। ঠিক আছে? আচ্ছা, আবার এটাকে যদি আমি সি আর এটাকে ডি দেই, এ বি সি ডি আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র না, দৈর্ঘ্য আর প্রস্থ বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে যদি এরকম একটা বর্গের চিহ্ন না দেওয়া থাকে তো সুষম একটা আয়তক্ষেত্রের শেপ প্রশ্নপত্র দেখলেই বুঝবা সেটা একটা আয়তক্ষেত্র, মানে হচ্ছে কঠিন চিন্তা করার কিছু নাই। সেটা দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ 10 ইনটু 12 মানে 120 বর্গ কত সেমি, 120 বর্গ সেমি, 18 পাই বর্গ সেমি। তাইলে শুধু যে গাঢ় চিহ্নিত অংশ বা চিহ্নিত অংশের কি হবে, ক্ষেত্রফল কত হবে, ওই বড়টা, বড় কি অবশ্যই এ পুরো জায়গাটা, তাহলে 120 মাইনাস 18 পাই করলে যত হবে তত বর্গ সেমি। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে বের করা যত হবে তত। আচ্ছা, এরকম যে ক্ষেত্রগুলো আছে এগুলো আসলে সুন্দর মজার প্রশ্ন, কম সময়ে সলভ করা যায় এরকম প্রশ্ন এবং বুদ্ধিও খাটাতে হয়, এগুলো প্লিজ একটু করে নিজেকে একটু অন্যদের থেকে আগায় রাখবা। ঠিক আছে, এক্সট্রা এগুলো আসার চান্স কম, তবে এখানকার এই বুদ্ধিমূলক প্রশ্ন আসলেও আসতে পারে, একটু নিজের চেষ্টায় বাকিগুলো যতগুলো আছে বা উদাহরণে এরকম যেগুলো আছে সেগুলো করে ফেললো। আচ্ছা, আমি এখানে 16.4 করাবো না, 16.4 আছে হচ্ছে ঘন জ্যামিতি। ঘন জ্যামিতি আমার একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ঘন জ্যামিতি ও সম্ভাব্য মান, উচ্চতর গণিত। সেখানেই আসলে এই চ্যাপ্টার থেকে যেসব ঘন জ্যামিতির প্রশ্ন তোমার কাছে আসবে, যে কি যেন ঘন একটা ঘনবস্তুর কি যেন সবচেয়ে বড় কর্ণের দৈর্ঘ্য, ঘনবস্তুর একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনবস্তুর টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা ঘনক, একটা পিরামিড, এগুলোর ক্ষেত্রফল, এগুলোর ভূমির ক্ষেত্রফল সম্পর্কে যে প্রশ্নগুলো সেগুলো ওই চ্যাপ্টারে বিদ্যমান, আমি ওখান থেকে তোমাদের সলভ করাবো। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।